আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আমাদের দাগানো বই রসায়ন প্রথম পত্রের 4 নম্বর চ্যাপ্টার আলোচনা করব। কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, কিভাবে আমরা সেগুলোকে সহজে পড়তে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকের আলোচনাটা কন্টিনিউ করব। আর এখানে আমরা লাল সবুজে দাগানো যে টেক্সট বইটা প্রোভাইড করি পিডিএফ আকারে, সেই পিডিএফটাই পড়ানো হবে। এবং এখানে সবুজ কালিতে, লাল কালিতে, 2 রকম কালিতে দাগানো আছে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাল কালি, সেগুলো পরীক্ষায় হচ্ছে এসেনশিয়াল টু নো। আর সবুজ কালি হচ্ছে জানলে ভালো, আরো ভালো মার্কস পাওয়ার জন্য জানতে হবে সবুজ কালিগুলো। হ্যাঁ, ওকে। আর ইনিশিয়াল কথাবার্তা আগের ক্লাসগুলোতেও হয়েছে, সময় নষ্ট না করে আমরা সরাসরি লেকচার কন্টেন্টে চলে যাচ্ছি। যেমন রাসায়নিক পরিবর্তন থেকে বলা হয়েছে যে তোমার আয়নিক এবং পোলার যৌগ সমূহ পানিতে দ্রবণের মাধ্যমে একমুখী বিক্রিয়া করে। কি কি একমুখী বিক্রিয়া আছে? যেমন অধঃক্ষেপণ, প্রশমন, রিডক্স বিক্রিয়া। এরা কিন্তু একমুখী বিক্রিয়া। হ্যাঁ, আর বাস্তবে সাধারণত বিক্রিয়া সমূহ উভমুখী হয়। যে কয়টা বিক্রিয়ার নাম বললাম, এ কয়টা বিক্রিয়ার নাম একটু জেনে রাখতে পারলে ভালো। রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি আমাদের প্রথম টপিক। তো এই টপিকের মধ্যে দেখো, শিল্প কারখানায় কি কি পোড়ানো হয়? প্রাকৃতিক গ্যাস এবং কয়লা। কয়লাতে কি থাকে? সালফার থাকে। কয়লার সবচেয়ে ক্ষতিকারক উপাদানটাই কিন্তু সালফার। হ্যাঁ, এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস এখানে একটা গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। হ্যাঁ, আর অম্লধর্মী সালফার ডাই অক্সাইড গ্যাস এটা অ্যাসিড বৃষ্টি তৈরি করে। আর বিজ্ঞানীরা বর্তমানে গ্রিন কেমিস্ট্রি নামে একটা নীতিমালা প্রতিষ্ঠিত করেছেন, এবং সেখানে 12টা নীতি আছে গ্রিন কেমিস্ট্রির। তো পরীক্ষায় প্রশ্ন আসে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রিন কেমিস্ট্রি নীতি কতটি? অ্যান্সার হচ্ছে 12টি। এই নীতিগুলা জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা। পরীক্ষায় দিতে পারে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি, নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতি নয়, এভাবেই পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিতে পারে। আর এখানে কিছু ইনফরমেশন আছে, সাংশ্লেষিক পদ্ধতি কত থেকে কত পার্সেন্ট হয়ে থাকে, একটু দেখে রাখতে পারলে ভালো। আর এখানে স্মোক যেটা আছে, তোমার বাতাসে যেই সালফার ডাই অক্সাইড গ্যাসের যে স্মোক তৈরি হয় তার পিএইচ কত? 2 হয়ে থাকে, কারণ সালফার ডাই অক্সাইড অম্লীয়। তো এখানে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়, এই কারণে পিএইচ এর মান এত বেশি কমে যায়। আর এরপরে গ্রিনার শিল্প প্রক্রিয়ায় দ্রাবক রূপে কি কি ব্যবহার করা হয়? অনুদ্বায়ী জৈব দ্রাবক, অজলীয় আয়নিক দ্রাবক, জৈব দ্রাবক বিহীন উৎপাদন পদ্ধতি, পানির ব্যবহার ভিত্তিক পদ্ধতি। এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম, নিচের কোনটি গ্রিনার প্রক্রিয়া, নিচের কোনটি গ্রিনার প্রক্রিয়া নয়, দুইটার যে কোনো একটা আসবে। তখন তোমাকে খেয়াল রাখতে হবে এই 4টা পয়েন্ট। তুমি যদি 4টা পয়েন্ট পারো, তুমি যে কোনো একটা পয়েন্ট তুমি অ্যান্সার খুঁজে বের করতে পারবা। মনে করলা প্রশ্ন দিল নিচের কোনটি গ্রিনার প্রক্রিয়া নয়, তোমাকে একটা অপশনে দিয়ে দিল উদ্বায়ী জৈব দ্রাবক ব্যবহার। উদ্বায়ী জৈব দ্রাবক ব্যবহার তো গ্রিনার প্রক্রিয়া নয়, অনুদ্বায়ী জৈব দ্রাবক হচ্ছে গ্রিনার প্রক্রিয়া। তো এভাবে তোমাদেরকে পাজল করে পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে। তো উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়ায় চলে আসছি আমরা। উভমুখী বিক্রিয়াতে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য মানে এটা উভয় দিক থেকে শুরু করা যায়, কখনোই সম্পূর্ণ উৎপাদ বা সম্পূর্ণ বিক্রিয়ক পাওয়া যাবে না, কারণ সম্পূর্ণ উৎপাদ বা সম্পূর্ণ বিক্রিয়ক পাওয়া গেলে সেটা তো আর উভমুখী বিক্রিয়া আকারে থাকতো না, তাই না? ওকে। আর এরা অসম্পূর্ণ হয়ে থাকে। আর এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে পারস্পরিক রূপান্তর। মানে আমরা কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। যেমন আহ উভমুখী বিক্রিয়াটা বদ্ধ পাত্রে সংঘটিত হয়, যদি আমরা এটাকে খোলা পাত্রে সংঘটিত করি একমুখী হবে। কারণ যদি গ্যাসীয় উৎপাদ হয়ে থাকে, বদ্ধ পাত্রে যখন থাকে এই গ্যাস যেটা হয় কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসটা এই আমাদের ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে ফেলতে পারে। হ্যাঁ, তবে এই ক্যালসিয়াম কার্বনেটটা যখন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতেছে, এটা খোলা পাত্রে পড়লে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যায়। কার্বন ডাইঅক্সাইডটা যখন চলে যাবে তখন দেখা যাবে যে এটা বিক্রিয়ার স্থলে নাই বা বিক্রিয়া করতে পারছে না। নেক্সট হচ্ছে রাসায়নিক উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে আলাদা করা, যে উৎপাদ তৈরি হয়ে যাচ্ছে সেটাকে বিক্রিয়া স্থল থেকে বের করে নিয়ে আসা। এরপরে হচ্ছে বিক্রিয়ার হার। হ্যাঁ, নতুন টপিক বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার থেকে আসি বিক্রিয়ার হারের একক। বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার পার সেকেন্ড। ঠিক আছে, দুইভাবে হতে পারে। আর আংশিক চাপ বোঝায়, এখানে তেমন কিছু দরকার নাই। বিক্রিয়ার হার ধ্রুবক নামে আরেকটা মানে কনসেপ্ট আছে যেটা ক্লাসে বোঝানো হয়েছে অলরেডি। আমরা চলে যাব বিক্রিয়ার হার আর হার ধ্রুবকের মধ্যে পার্থক্য। এই দেখো একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। থার্ড ব্র্যাকেট দেওয়া আছে মানে ব্র্যাকেটের অন্তর্ভুক্ত সম্পূর্ণ অংশটুকুই তোমাকে পড়তে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো বিক্রিয়ার হার হচ্ছে কি?
প্রতি একক সময়ে যতখানি বিক্রিয়া হবে সেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর হার ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করি। এটা বলা হয়েছে কি, একক মোলার ঘনমাত্রার কোনো বিক্রিয়ার হারকে বলা হয়ে থাকে হার ধ্রুবক। হ্যাঁ, আর তাপমাত্রা পরিবর্তনে হার পরিবর্তিত হতে পারে, আর হার ধ্রুবক যেহেতু ধ্রুবক সেহেতু তাপমাত্রা পরিবর্তনের সাহায্যে বিক্রিয়ার হার ধ্রুবকও পরিবর্তন হতে পারে। ধ্রুবক বলে যে পরিবর্তন হবে না এমন কোনো কথা না, এটাও পরিবর্তিত হতে পারে। আর এটা বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে, আর এটা ঘনমাত্রার উপর নির্ভর করে না, কারণ এটা একটা ধ্রুবক। আর বিক্রিয়ার হারের একক আমরা আগের পেজে পড়লাম, কিন্তু পরীক্ষার প্রশ্ন যদি কঠিন করতে চায় বলে দিবে গ্যাসীয় বিক্রিয়ার হার কত, হারের একক কি, তো এটিএম পার সেকেন্ড, ঠিক আছে। আর হার ধ্রুবকের মধ্যে তোমার পরীক্ষা নির্ধারণ একটা প্রোমো রিঅ্যাকশন অর্ডার জানা হয়ে থাকে। আর এরপরে একজন বিজ্ঞানীর নাম আছে উইলহেটমি, পরীক্ষা দিতে পারে যে বিক্রিয়ার হার বা গতিবেগ প্রধানত বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে মতবাদ প্রকাশ করেন কোন বিজ্ঞানী, অ্যান্সার হচ্ছে উইলহেটমি। ওকে, এখান থেকে তেমন কিছু দরকার নাই, ছোট ছোট ম্যাথ গুলা ক্লাসে পড়ানো হয়েছিল, দিয়ে দিতে পারে। একটা ম্যাথের অপশন উঠে মনে করলে এটাই দিয়ে দিল, বিক্রিয়কের আদি ঘনমাত্রা 0.1 মিলিমোল পার লিটার থেকে 20 সেকেন্ড পরে পরের ঘনমাত্রা 0.04 মিলিমোল পার লিটার হলো, ওই বিক্রিয়কের বিক্রিয়ার হার কত। তোমাকে এই ঘনমাত্রা পরিবর্তনটা বের করতে হবে, সময় দিয়ে ভাগ করে দিতে হবে, তাইলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে যদি বলো যে ঘনমাত্রা পরিবর্তনের হারটা কত হয়, 0.1 থেকে 0.05 হয়েছে, তার মানে ঘনমাত্রা পরিবর্তন হয়েছে 0.05, কত সেকেন্ডে হয়েছে, 20 সেকেন্ডে হয়েছে। জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা। আর এখানে বিক্রিয়া ক্রম দেখানো আছে, বিক্রিয়ার ক্রম সম্পর্কে একটু বলি ভাইয়া, অনেকে এটা নিয়ে খুব পাজেলড থাকো। বিক্রিয়া ক্রম আসলে বিক্রিয়া দেখে বুঝতে পারা খুব ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি এটা পরীক্ষালব্ধ। বিক্রিয়া ক্রম কনসেপ্টটা কি, কোনো একটা বিক্রিয়ার হার কতগুলা ঘন বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকেই বলা হয় সেই বিক্রিয়ার বিক্রিয়া ক্রম। হ্যাঁ, যেমন এখানে যদি বলা হয় শূন্য ক্রমের বিক্রিয়া, শূন্য ক্রমের বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ার বা শূন্য ক্রম বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ার হার তার কোনো বিক্রিয়কের ঘনমাত্রার উপরই নির্ভর করে না, তৃতীয় কোনো শক্তির উপর নির্ভর করে, সেটা শূন্য ক্রম বিক্রিয়া। যেমন একটা বিক্রিয়া আছে আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়া, সেটা সূর্যের আলোর উপস্থিতিতে ভিত্তি করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, ঠিক আছে। তো এই হাইড্রোজেন এবং ক্লোরিনকে তুমি একটা জারের মধ্যে নিয়ে যত কিছুই করো না কেন, এরা ততক্ষণ বিক্রিয়া করবে না যতক্ষণ না পর্যন্ত তারা সূর্যের আলো পাচ্ছে। কাজে এখানে মেইন ফ্যাক্টরটা কি, মেইন ফ্যাক্টরটা এখানে সূর্যের আলো। ওকে, আর কোনটা কোন ক্রমের বিক্রিয়া, এখান থেকে প্রশ্ন আসতে পারে আরেকটা, কোন ক্রমবিক্রিয়ার হার ধ্রুবকের একক কি। ঠিক আছে, বিক্রিয়ার হারের একক তো একই রকম, সেটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড। আর বিক্রিয়ার হার ধ্রুবকের একক যেটা আছে সেটা একটু জানতে হবে, মানে কে এর একক। হ্যাঁ, এগুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ক্যালকুলেশন করে করে দেখানো হয়েছে, এভাবে পরীক্ষায় চলে আসতে পারে প্রশ্ন। আর প্রথম ক্রম বিক্রিয়ার কয়টা বৈশিষ্ট্য আছে এটা একটু রিডিং দিয়ে নিও, অত ইম্পর্টেন্ট না। অর্ধায়ু ক্যালকুলেশন থেকে জাস্ট এই লাইনটা জানলেই চলবে। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এই প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক হয়ে থাকে, জাস্ট এই লাইনটা জানলেই চলবে, অত কিছু লাগবে না এখান থেকে। আর বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, তো আমরা জানি প্রধান প্রভাব বিস্তারকারী নিয়ামক আছে তিনটা, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। দিয়ে দিতে পারে, পরীক্ষার প্রশ্ন হতে পারে এরকম, বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক নয় কোনটি, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, প্রভাবক। প্রভাবক কিন্তু এখানে নাই। হ্যাঁ, আবার পরীক্ষার প্রশ্ন হতে পারে এরকম যে কোনটা তাপমাত্রার জায়গায় দিয়ে দিল তাপ, তো এইভাবে কিন্তু তোমাদেরকে পাজল করতে পারে। অ্যাকচুয়ালি তাপ এবং তাপমাত্রা কনসেপ্ট দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, ওকে। আর বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সর্বপ্রথম লক্ষ্য করেছেন বিজ্ঞানী আর্হেনিয়াস। ঠিক আছে, বিজ্ঞানী আর্হেনিয়াস সর্বপ্রথম অনুধাবন করেছেন। উনি বলেছেন প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার প্রায় 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পেয়ে যায়। আর্হেনিয়াসের ইকুয়েশন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য দরকার নাই। আর এখান থেকে এমসিকিউ, পকেট এমসিকিউ যেগুলো আছে পড়বো, বড় বড় ম্যাথস দরকার নাই আমাদের। আর বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব, বিক্রিয়ার হারের উপর চাপে কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যাবে, অন্য ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না। আর বিক্রিয়কের ঘনমাত্রা একই কথা, ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়বে বিক্রিয়ার হার ততই বাড়বে। ঠিক আছে, ওকে।
আর এখানে আমাদের কিছু কনসেপচুয়াল কথাবার্তা আছে, সেটা হচ্ছে কি এই তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপ হারি বিক্রিয়া নিয়ে একটা আলোচনা আছে। তো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া থেকে একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কোন ক্ষেত্রে স্থিতিশক্তি বেশি, কোন ক্ষেত্রে স্থিতিশক্তি কম। তো খেয়াল করলে দেখা যায় যেসব বিক্রিয়ার স্থিতিশক্তি উৎপন্ন দ্রব্যের বা উৎপাদের স্থিতিশক্তির চেয়ে বেশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তাপ নির্গত হয়। মানে বিক্রিয়কের স্থিতিশক্তি উৎপাদের স্থিতিশক্তির চেয়ে বেশি। যেমন এখানে দেখো বিক্রিয়কের স্থিতিশক্তি বেশি এই পরিমাণ, হ্যাঁ, আর উৎপাদের স্থিতিশক্তি কম। মাঝখানের যে শক্তিটুকু, ওই শক্তিটুকু তাহলে কি হবে, উৎপাদে তো পেলাম না, তাহলে পরিবেশে নির্গত হবে, ওইটাই নির্গত শক্তি, মানে তাপ উৎপন্ন হবে। আবার দেখো যেখানে বিক্রিয়কের স্থিতিশক্তির পরিমাণ কম কিন্তু উৎপাদের স্থিতিশক্তির পরিমাণ বেশি, তাহলে এই এক্সট্রা যে শক্তিটুকু এটুকু পরিবেশ থেকে শোষণ করবে। সো এটার নাম তাপহারী বিক্রিয়া। জাস্ট কনসেপ্টটুকু জানলেই চলবে। আর এরপরে তোমার বিক্রিয়া সংগঠনের জন্য শর্ত আছে। এখানে বিক্রিয়া সংগঠনের জন্য কি কি শর্ত? সংঘর্ষ তত্ত্ব। প্রথম শর্ত হচ্ছে এদের মধ্যে সংঘর্ষ হইতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে নির্দিষ্ট দিকে ন্যূনতম শক্তি নিয়ে সংঘর্ষ হইতে হবে, নির্দিষ্ট দিকে এবং ন্যূনতম শক্তি নিয়ে সংঘর্ষ হইতে হবে। ওকে। আর বিক্রিয়ার হার এবং সক্রিয়ণ শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তি মাত্রার ব্যস্তানুপাতিক হয়ে থাকে। প্রভাবক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। প্রভাবকের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রভাবক কিন্তু সাম্যাবস্থাকে পরিবর্তন করবে না, তবে সাম্যাবস্থায় অর্জিত হতে সহায়তা করবে। প্রভাবক দিলে পরে সাম্যাবস্থা অর্জিত করা সহজ হবে, কিন্তু সাম্যাবস্থায় চলে গেলে তখন আর প্রভাবকের কোনো রোল নাই। আর কার্যকারিতা খুব সুনির্দিষ্ট। দেখো না, আমরা এত এত প্রভাবকের নাম পড়ি, কেন পড়ি? কারণ এক একটা বিক্রিয়ায় এক একটা প্রভাবক কাজ করবে। সব প্রভাবক এক বিক্রিয়ায় কাজ করতে পারবে না, ঠিক আছে? আর বিক্রিয়া শেষে প্রভাবকের মান, গুণ, ধর্ম, হ্যাঁ, ভর সবকিছুই অপরিবর্তিত থাকবে। আর প্রভাবকের ক্ষেত্রে কি হয়, একটা সরলতম বিকল্প পথ সৃষ্টি করতে পারে যাতে সক্রিয় সৃষ্টি শক্তি কি হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। আর প্রভাবকের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 রকম আছে। ধনাত্মক এক্সাম্পল আসবে পরীক্ষায়, কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা ঋণাত্মক প্রভাবক, কোনটা অটো প্রভাবক, কোনটা আবিষ্ট প্রভাবক, ঠিক আছে? তো ধনাত্মক প্রভাবক তো দেখতেই পারতেছো তোমরা, যে ম্যাঙ্গানিজ অক্সাইড ধনাত্মক প্রভাবক। ওকে। আর ঋণাত্মক প্রভাবকের মধ্যে আছে কি ফসফরিক অ্যাসিড, গ্লিসারিনও কিন্তু ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। অটো প্রভাবক মানে যে বিক্রিয়ক সে নিজেই যদি প্রভাবক হিসেবে কাজ করে তাহলেই বলা হয় তাকে অটো প্রভাবক, মানে অটোমেটিক প্রভাবক আর কি। আবিষ্ট প্রভাবক মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে কোনো একটা উৎপাদের জন্য আবিষ্ট হয়ে প্রভাবক হিসেবে কাজ করে, সবকিছুর জন্য সে কাজ করে না। যেমন সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে একটা আবিষ্ট প্রভাবকের উদাহরণ। ওকে। তাহলে 4 রকমের প্রভাবক, 4 রকমের প্রভাবকের এক্সাম্পল লাগবে পরীক্ষার জন্য। নেক্সট লাগবে হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার। প্রমোটার হচ্ছে কি, এরা প্রভাবকের প্রভাবনকে ত্বরান্বিত করতে পারে বা প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে বাড়ায় দিতে পারে। যেমন মলিবডেনাম ধাতু, এটা হচ্ছে আয়রন প্রভাবকের জন্য সহায়ক বা প্রমোটর হিসেবে কাজ করে। আরেকটা টপিক হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ মানে কি, এটা প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে কমায় দেয়। যেমন এটা তোমাদেরকে পড়ানো হয় যে তোমার ধুলাবালি, সালফার গুঁড়া, আর্সেনিক অক্সাইড, ঠিক আছে? অসাধু ব্যবসায়ী দিয়ে পড়ানো হয়েছিল তোমাদেরকে, অসাধু ব্যবসায়ী, অসাধু, অসাধুতে আর্সেনিক অক্সাইড, সালফার, ধুলাবালি, ব্যবসায়ীতে হচ্ছে বেরিয়াম সালফেট, ঠিক আছে? বেরিয়াম সালফেট, এটাও কিন্তু একটা আমাদের প্রভাবক বিষ হিসেবে কাজ করে। ওকে। আর এরপরে যে টপিক আছে সেটা হচ্ছে প্রভাবকের প্রকারভেদ। সমসত্ব আছে, অসমসত্ব আছে। জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা, অত ইম্পর্টেন্ট না প্রভাবকের প্রভাবন গুলো, বাট এর আগে যা কিছু বললাম সব কিন্তু 100% ইম্পর্টেন্ট। প্রভাবকের প্রকারভেদ, প্রভাবক সহায়ক, প্রভাবক বিষ। আর প্রভাবকের গুরুত্ব, এখান থেকে একটা জিনিস পড়বা যে পরিবেশ দূষণে নাইট্রিক অক্সাইড গ্যাসের ভূমিকা আছে। অটোমোবাইল ক্যাটালাইটিকে কি ব্যবহার করা হয়? প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়, এটাই প্রশ্ন পরীক্ষার। অটোমোবাইল ক্যাটালাইটিকে কি ব্যবহার করা হয়? প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়। রাসায়নিক শিল্পে ব্যবহৃত বেশিরভাগ প্রভাবন হচ্ছে অসমসত্বীয় প্রভাবন। এই যে বক্স করে দেওয়া আছে, মানে এটা সম্পূর্ণ অংশটুকুই পড়তে হবে। এখান থেকে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন গুলা হয় এরকম। শিল্পের ধাপ ভিত্তিক দিয়ে বলবে যে হচ্ছে তোমার স্পর্শ পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড উৎপাদনের দ্বিতীয় ধাপে ব্যবহৃত প্রভাবক কোনটি? প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ঠিক আছে? অথবা যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিবে, মনে করো এই বিক্রিয়াটাই দিল,
নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া, এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হয়? ঠিক আছে, দুই ভাবেই দিতে পারে। তো বক্স খুব ভালো করে পড়তে হবে। তো এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করলে তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখতে পারবা যে ভাইয়ারা কিন্তু বক্সের প্রতি খুব বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। তো ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করলেও দেখতে পারবা বক্স থেকে মোটামুটি প্রতি বছরেই ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে। এর পেছনে কারণ হলো যেহেতু এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্নে কিন্তু অপশন তৈরি করাটা অতটা সহজ কাজ না। তো বক্স থেকে অপশন তৈরি করা কিন্তু তুলনামূলক সহজ, এই জন্য বক্স থেকে প্রশ্ন বেশি আসতে দেখা যায়। জৈব প্রভাবক বা এনজাইম। তো এনজাইম কি ধরনের কি ধরনের পদার্থ? এনজাইম হচ্ছে রাসায়নিক পদার্থ, বুঝতে পারি আমরা সেটা এক ধরনের প্রোটিন। কোন ধরনের প্রোটিন? সেটা টার্সিয়ারি প্রোটিন। আকার কেমন? বর্তুলাকার, ঠিক আছে। আর এখানে দেখো যেমন ইস্ট নামে উদ্ভিদ কোষ থেকে জাইমেজ একটা এনজাইম আছে যেটা গ্লুকোজকে বিয়োজিত করে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে গ্লুকোজ জাইমেজের উপস্থিতিতে অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। সয়াবিনে কি আছে? ইউরিয়াস আছে। এই ইউরিয়াস হচ্ছে ইউরিয়াকে বিয়োজিত করে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। আর এনজাইমের বৈশিষ্ট্যের মধ্যে দেখো কিছু আছে যে এটা কিন্তু বোটানিতেও আছে, আবার এখানেও কেমিস্ট্রিতেও আছে, যে কোনো জায়গা থেকেই আসতে পারে প্রশ্ন। যেমন এখানে এনজাইমের টেম্পারেচারটা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 37°C, পিএইচ মানটা হচ্ছে 7 এর কাছাকাছি হয়ে থাকে। আর নিচে কিছু ইনফরমেশন আছে, এটা মেডিকেলে অনেক আগে 10-11 সালে একবার প্রশ্ন আসছিল যে তোমার হাইড্রোজেন আয়োডাইড মিশ্রণের বর্ণ কেমন? হালকা বেগুনি বর্ণের হয়ে থাকে, ওকে। আর ট্রেসার পদ্ধতি, এখানে কি ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় আয়োডিন। তেজস্ক্রিয় আয়োডিন ট্রেসার পদ্ধতিতে ব্যবহার করা হয়ে থাকে, ওকে। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য খুব 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 ইম্পর্টেন্ট। রাসায়নিক সাম্যাবস্থার আত্মবশ্যকীয় শর্ত, একটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। পরীক্ষায় প্রশ্ন দিবে নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার অত্যাবশ্যকীয় শর্ত নয়, যে কোনো একটা চেঞ্জ করে দিবে। মনে করো অপশন দিল সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সুগম্যতা, বিক্রিয়ার সম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। ওই দেখো একটা কিন্তু পরিবর্তন করে বলেছি, বিক্রিয়ার অসম্পূর্ণতার জায়গায় বলে দিয়েছি বিক্রিয়ার সম্পূর্ণতা, মানে এটাই অ্যান্সার। হ্যাঁ, এভাবেই পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়। সাম্যাবস্থায় লাসাতেলিয়ে নীতি। লাসাতেলিয়ে নীতি থেকে অ্যাকচুয়ালি নীতির প্রভাবগুলোর মধ্যে ওই শিল্পক্ষেত্রে যে প্রয়োগ আছে সে প্রয়োগ থেকে প্রশ্ন আসে সাধারণত। হ্যাঁ, এই তোমার লাসাতেলিয়ে নীতি থেকে চাপের প্রভাব, এটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে চাপের প্রভাব। চাপের প্রভাবটা কেমন? চাপের প্রভাবটা হচ্ছে কি, যেই দিকে তোমার গ্যাসীয় উৎপাদের সংখ্যা বেশি সেই দিক থেকে বিক্রিয়া শুরু হবে। যেমন এইখানটাতে যদি শুরু করি আমরা, যে এখানে সবাই গ্যাসীয় বিক্রিয়া, তো এই বিক্রিয়ক হচ্ছে গ্যাস কয়টা আছে? একটা, এক অণু। এই বিক্রিয়কও গ্যাস কয়টা আছে? 3 অণু। তাহলে মোট বিক্রিয়কে গ্যাসীয় অণুর সংখ্যা কয়টা? 4টা। আর এদিকে উৎপাদের মধ্যে গ্যাসীয় অণুর সংখ্যা কয়টা? 2টা। বিক্রিয়কের মধ্যে যেহেতু গ্যাসীয় অণুর সংখ্যা বেশি, এই জন্য চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ক থেকে উৎপাদ বেশি উৎপন্ন হবে, তার মানে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। বোঝা গেল আশা করি। তো এখান থেকে পরীক্ষায় বেশ কিছু এমসিকিউ কোশ্চেন অ্যানালিটিক্যাল আসতে পারে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো দাগাই দিছি জাস্ট তোমাদের প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। যেমন এই বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কি নাই? হ্যাঁ, অবশ্যই চাপের প্রভাব আছে। কোন দিক থেকে কোন দিকে যাবে? যেমন দেখো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড ট্রাইক্লোরাইড হয়েছে আর ক্লোরিন হয়েছে। তো এখানে উৎপাদের মধ্যে গ্যাসীয় অণুর সংখ্যা বেশি আছে 2টা, ওইদিকে একটা, তার মানে বিক্রিয়া কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে যাবে, ওকে। আবার যদি চিন্তা করো এরকম একটা বিক্রিয়া 2 দিকে মোল সংখ্যা সমান, হাইড্রোজেন আয়োডিন কয়টা হলো? 2টা, আর এদিকে 2টা হাইড্রোজেন আয়োডাইড। যেহেতু উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে মোল সংখ্যা সমান, কাজেই এটাতে চাপের প্রভাব নাই। তাহলে মনে রাখবা, বিক্রিয়ক এবং উৎপাদে যদি গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের প্রভাব থাকে না, ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু পাজেল করবে, যেমন এই যে গ নাম্বারে যেটা আছে এটা যদি হিসেব করো তাহলে দেখো তো কি দেখা যায়। এখানে আয়রন আছে 3টা, এখানে পানি আছে কয়টা? 4টা। কয়টা হলো টোটাল? 7টা। আবার এখানে দেখো ফেরোসোফেরিক অক্সাইড আছে কয়টা? একটা। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে মোট কয়টা হলো? 5টা। তো যারা এভাবে হিসেব করবে তাদের জীবন বাবা ওইখানেই শেষ, কারণ চাপের প্রভাব ক্যালকুলেশন করতে হবে শুধুমাত্র গ্যাসীয় অণুর ক্ষেত্রে। তাহলে গ্যাসীয় অণুর ক্ষেত্রে হিসেব করে দেখো তো, এখানে গ্যাসীয় অণু কয়টা আছে? 4টা। এখানে গ্যাসীয় অণু কয়টা আছে? 4টা।
একটা। তো যেহেতু দুই দিকে গ্যাসীয় অণু সমান, কাজে এই গ নাম্বার বিক্রিয়াটার ক্ষেত্রেও চাপের কোনো প্রভাব নেই, এই যে চাপের প্রভাব নেই। হ্যাঁ, আবার যদি সবগুলা মিলে হিসেব করো তখন কিন্তু আবার বলবা যে সম্মুখ দিকে অগ্রসর হবে, ও তখন কিন্তু ভুল হবে। কারণ এই যে আয়রন যেটা, ওর ক্ষেত্রে চাপের কোনো প্রভাব এমনিতেও থাকবে না, ও সলিড। হ্যাঁ, ওকে হিসেবেই আনা যাবে না। এখানে ফেরোসফেরিক অক্সাইড, ওকেও হিসেবে আনা যাবে না, হিসেব করতে হবে শুধুমাত্র গ্যাসকে। এবং এই টপিকটা স্টুডেন্টরা ভুল করে, এই জন্য ভাই একটু ডিটেইলসে বললাম। আর যেখানে যেখানে দাগানো আছে সেখানে সেখানে পড়বা, এভাবে এভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। আর এই যে অলরেডি বদ্ধপাত্রে আছে, এগুলা হচ্ছে ইফেক্ট পড়ানো। ইফেক্টের মধ্যেও মনে রাখবা যে শুধুমাত্র শুধুমাত্র এই তোমার গ্যাসীয় পদার্থ যোগ করলে আমরা ইফেক্ট পাবো, সলিড লিকুইড যোগ করলে ইফেক্ট পাবো না। কারণ সলিড লিকুইড যোগ করলে কি হয়, ঘনমাত্রা পরিবর্তিত হয় না, কারণ সলিড আর লিকুইডের ঘনমাত্রা আলটিমেটলি 1 ধরা হয়। দাঁড়াও, এটা একটু ঘনমাত্রা পরিবর্তনের প্রভাবটা বলে দেই। যেদিকে ঘনমাত্রা বাড়াবা সেদিক থেকে তার বিপরীত দিকে আসবে। বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াইলে উৎপাদে যাবে, উৎপাদে ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে আর কি। হ্যাঁ, ওকে, এখন প্র্যাকটিসে আসো। এই যে জিনিসটা বললো, এই জিনিসটার মধ্যে বললো কি, যে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করতেছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বনের সংখ্যা বাড়াইছে, সাম্যাবস্থার উপর কি প্রভাব পড়বে? ঠিক আছে, কার্বন তো সলিড পদার্থ, তো এটার ঘনমাত্রা এমনিতেই 1, এটা ঘনমাত্রা এমনিতেই 1 ধরা হয়েছে। তো তুমি এক্সট্রা কার্বন দিলেও তার ঘনমাত্রা 1ই থাকবে, তো আলটিমেটলি তার ঘনমাত্রা কোনো প্রভাব পড়ছে না। ঘনমাত্রায় কোনো প্রভাব না পড়লে সাম্যাবস্থায় কোনো পরিবর্তন হবে না। ওকে, তো এই টাইপের প্রশ্ন আসলে আশা করি পারবে, ভার্সিটি গুলাতে এই টাইপের প্রশ্ন বেশি আসে দেখা যায়। হ্যাঁ, আর এখন যে টপিকটা আছে সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে লাসাতেলীয় নীতির প্রয়োগ। তো এই প্রয়োগের থেকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা কত, অত্যানুকূল চাপ কত, প্রভাবক কি, প্রভাবক সহায়ক কি। ঠিক আছে, 3টা প্রশ্ন। অত্যানুকূল তাপমাত্রা কত, অত্যানুকূল চাপ কত, প্রভাবক কি, প্রভাবক সহায়ক কি। এই 3টা প্রশ্ন খুব ফ্রিকুয়েন্ট আসে। এবং আরো কিছু প্রশ্ন আসে যখন প্রশ্ন কঠিন হয়, সেটা হচ্ছে অত্যানুকূল তাপমাত্রা চাপ আছে, ব্যবহৃত তাপ তাপমাত্রা কত, বা ব্যবহৃত তাপমাত্রা ব্যবহৃত চাপ কত। হ্যাঁ, ওকে, কারণ বাস্তব ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা অত্যানুকূল নাও হতে পারে। কারণ শিল্প ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা প্রয়োগ করতে গিয়ে দেখা যায় এমন কিছু জিনিসপত্র কেনা লাগবে যেটার খরচ আবার অনেক বেশি। ওকে, তাহলে এখানে বাস্তবে দেখো অ্যামোনিয়া উৎপাদনের তাপমাত্রা কত রাখা হয়, 200 ATM অত্যানুকূল চাপ রূপে রাখা হয়ে থাকে বাস্তবে। কিন্তু পরীক্ষা করে দেখা যায় অত্যানুকূল হচ্ছে 200 থেকে 300 ATM, উৎপাদন বাড়বে। আর সর্বাধিক কতখানি অ্যামোনিয়া পাওয়া যায় একটু দেখে রাখবা। এখানে প্রভাবকের মধ্যে অত্যানুকূল তাপমাত্রা বলা আছে, প্রভাবক বলা আছে। ডিরেক্ট প্রশ্ন আসবে সব এখান থেকে। হ্যাঁ, আর তেমন কিছু নতুন জানতে হবে না। এখানে কিছু কথা ইনফরমেশন বলছে, থার্মোডাইনামিক স্ট্যান্ডার্ড স্টেট। থার্মোডাইনামিক স্ট্যান্ডার্ড স্টেট বলতে আমরা বুঝি 1 মোলার ঘনমাত্রা, 1 মোলার ঘনমাত্রা 1 ATM চাপ, 25°C তাপমাত্রা। আর এখানে 3টা তোমার ধ্রুবক আছে, কে এ, কে বি, কে ডাব্লিউ, এদের কোনো একক নাই বলছেন। হ্যাঁ, জাহাজের স্যার একক নাই বলছেন। পরীক্ষায় যদি অপশনে নাই অপশনটা থাকে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে এ এর একক কোনটি, অপশনে যদি দেখো নাই অপশনটা আছে তাহলে কিন্তু অ্যান্সার করবা নাই। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন এখানে এই কেপি কেসির মধ্যে সম্পর্ক চলে আসছে। কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন বলতে বুঝি আমরা কি, যে এটা হচ্ছে বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদের মোল সংখ্যার পার্থক্য, বা বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্যকে বলি আমরা উৎপাদ এবং বিক্রিয়কের বলা উচিত, কারণ উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ দিতে হবে, তাহলে আমরা কি পাবো, ডেল্টা এন। হ্যাঁ, আচ্ছা, এখন পরীক্ষায় যে এই টাইপের MCQ কোশ্চেন আসবে, নিচের কোন বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান সমান হবে? কখন সমান হবে কেপি কেসি এর মান? যখন মোল সংখ্যা সমান হবে। কারণ আমরা জানি কেপি কেসির মধ্যে সম্পর্কটা কি, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। যখন ডেল্টা এন 0 হবে তখন RT এর মান কত হবে, 1 হবে, তখনই কেপি ইকুয়াল টু কেসি হবে। তাহলে ডেল্টা এন 0 এটা বানাইতে গেলে কি করতে হবে, এই বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হতে হবে। তো দেখো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান আছে 4 নাম্বার অপশনটাতে, তার মানে এটাই অ্যান্সার। আর এভাবে কেপি কেসি নির্ণয় আসতে পারে পরীক্ষায়, এই ভ্যালুগুলা একটু মনে রাখতে পারলে ভালো, যেখানে দাগ দিচ্ছি। হ্যাঁ, এভাবে একটু মনে রাখতে পারলে ভালো। আর ক্লাসে যেভাবে কেপি কেসি পড়ানো হয়েছে ওইভাবে একটু স্টেট অনুযায়ী, অনেক সময় দেখা যায় যে একটা কঠিন পদার্থে, আচ্ছা সামনে এক্সাম্পল পাবো, আমি দেখাই দিব।
আর এখানে কিউসি আর কেসির মধ্যে একটা সম্পর্ক দেখানো আছে। কিউসি মানে বিক্রিয়া অনুপাত, হ্যাঁ, আর কেসি মানে হচ্ছে সাম্য ধ্রুবক। এটা একটু এখান থেকে দেখে নিলেই হবে। এই যে কেসি এর রাশিমালা বের করা, এমসিকিউ, এই টাইপের এমসিকিউ থেকে দেখা যায় পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বলে দিল যে এই বিক্রিয়াটার কেসি এর রাশিমালা কোনটি। তো এই যে একই কথা বললাম যে সলিডের ক্ষেত্রে ঘনমাত্রা 1 ধরবো, তো কেসি এর রাশিমালা যখন আমি বের করব তখন এটা অ্যাকচুয়ালি আসবে এরকম, তোমার ক্যালসিয়াম অক্সাইড ইনটু কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেট, এরকম আসবে। তবে এখানে তো এই ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এদেরকে বাদ দিয়ে হিসেব করতে হবে, কেন? কারণ এদের ঘনমাত্রা 1। তাহলে আলটিমেটলি কেসি এর ভ্যালু কত? কার্বন ডাই অক্সাইড। তাহলে কেসি ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড, এটাই আনসার, কারণ এটা গ্যাস, এটা পরিবর্তিত হতে পারবে। ওকে, আর বড় বড় ম্যাথ মেডিকেলের জন্য দরকার নেই। আর ভার্সিটি ম্যাথের ক্লাসে যে ম্যাথ গুলা করাবে সেগুলা তোমরা ভার্সিটির জন্য পড়ে নিবা। আর মেডিকেলের জন্য ম্যাথস গুলা তোমাদেরকে আমরা একাধিকবার প্রোভাইড করে থাকি। ক্লাসে একবার দেখানো হয়ে থাকে, আমাদের মেডিট্রিক্সেও দেওয়া আছে কোন কোন ম্যাথ গুলা মেডিকেলে আসতে পারে, কোন সূত্রকে ব্যবহার করে করতে হবে, এবং আমরা বইতেও দাগাই দিচ্ছি। যে বইতে যে ম্যাথ গুলা দাগানো আছে এগুলা মনে রাখবা মেডিকেলে আসতে পারে, বা মেডিকেল উপযোগী ম্যাথ এগুলা, এগুলা নিজেরা একটু ক্যালকুলেটর ছাড়া, হ্যাঁ, ক্যালকুলেশন করার ট্রাই করবা। তো কেপিকেসি, এবার আয়নিক গুণফল বা অটো আয়নীকরণ, পানির অটো আয়নীকরণ। তো পানির অটো আয়নিক গুণফল বলা হয় কে ডাব্লিউ কে। কে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি বুঝি? কে ডাব্লিউ বলতে আমরা বুঝি তোমার এই হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়নের গুণফল, হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল অ্যাকচুয়ালি, হ্যাঁ। ওকে, আর 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন, হ্যাঁ। 25°C তাপমাত্রায় হাইড্রোক্সিল এবং হাইড্রোনিয়ামের ঘনমাত্রা কত? ডেন্টালে আসা কোশ্চেন, সরাসরি আসবে এগুলো। তাহলে দেখো, যেখানে যেখানে টিচারের চোখ বেশি পড়ে সেখান থেকে প্রশ্ন আসে। তো তোমরাও যখন বইটা পড়বা তখন এই যে বইয়ের পেছন সাথে আমরা যখন এরকম জিনিসগুলা অ্যাড করে দিছি, কোনটা কত সালে ভর্তি পরীক্ষায় আসছে, এটা অ্যাড করার পিছনে উদ্দেশ্য একটাই ছিল, তোমাদেরকে বোঝানো যে পরীক্ষার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে হয়ে থাকে, জাস্ট এই জিনিসটাই বোঝানো তোমাদেরকে। ওকে, আর এই জায়গা থেকে দেখো কোনটা অম্লীয় দ্রবণ, কোনটা নিরপেক্ষ, কোনটা ক্ষারীয়, সম্পর্ক দিয়ে প্রশ্ন হতে পারে। আর সামনে যাই, এখানে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা মনে রাখো, কে এ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? মৃদু সব ক্ষেত্রে প্রযোজ্য, মৃদু অম্ল, মৃদু ক্ষারক, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু অম্ল, মৃদু ক্ষারক, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অসীম লঘুতায় মৃদু অম্ল, মৃদু ক্ষারক সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তখন কিন্তু আবার এটা প্রযোজ্য হবে না। সবল অ্যাসিড, সবল অ্যাসিড যদি হয় এটা অধিকতর হাইড্রোনিয়াম আয়ন, উচ্চতর কে এ, মানে সবল অ্যাসিডের কে এর মান বেশি হবে। কে এর তাৎপর্য কত? এই যে এটাই, সবল অ্যাসিডের কে এর মান বেশি, দুর্বল অ্যাসিডের কে এর মান কম হবে, হ্যাঁ। কেবি এর মান একই ক্ষেত্রে ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য, সব যত শক্তিশালী ক্ষার তত কেবি এর মান তত বেশি হবে। ওকে, বিয়োজন ধ্রুবক, বিয়োজন ধ্রুবক এবং অ্যাসিড ক্ষারের তীব্রতা ওই তোমার নিম্নমানের কে এ, বিয়োজন নিম্নতর দুর্বলতম অ্যাসিড, একই কথা। এখন এখানে এই বক্সটার মধ্যে বিভিন্ন অ্যাসিড দেওয়া আছে আর কে এ এর মান দেওয়া আছে। সবগুলা যদি পড়তে পারো ভালো, সবগুলা পড়তে না পারলেও লিস্ট ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা একটু পড়বা ভাইয়া, হ্যাঁ। ভাইয়া যেগুলো আন্ডারলাইন করলাম চলে আসতে পারে কে এ এর মান কত, এভাবে দিতে পারে। অথবা দিতে পারে কোন অ্যাসিডটা শক্তিশালী, কোন বেশি শক্তিশালী, অথবা কোন অ্যাসিডটা কম শক্তিশালী, এভাবেও দিতে পারে। তো যদি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়, মানে শক্তিমাত্রার নির্ভরশীলতা দেখে পাওয়া যায়, মানে হাইড্রাসিড, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর আকার, এই তিনটা থেকে দিতে পারে ফ্রিকুয়েন্টলি। তবে প্রশ্ন কঠিন করতে চাইলে উপর থেকেও দিবে। উপর থেকে যদি বিয়োজন মাত্রা মনে না থাকে, হ্যাঁ, কে এর মান, বিয়োজন ধ্রুবকের মান যদি মনে না থাকে তখন কিন্তু পারবা না। মনে করলা তোমাকে বলে দিল ফসফরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের মধ্যকার সর্বাধিক শক্তিশালী অ্যাসিড কোনটা, তখন কিন্তু তোমাকে কে এর মান জানতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কে এর মান বেশি, এই জন্য এটা বেশি শক্তিশালী অ্যাসিড। ওকে, আর নিচে যেগুলা আছে দাগানো আছে এগুলা পরীক্ষায় খুব খুব ফ্রিকুয়েন্টলি আসতে দেখা যায়। যেমন হাইড্রাসিড, হাইড্রাসিডের ক্ষেত্রে অম্ল ধর্ম অ্যানায়নের আকারের সাথে সাথে বেড়ে যায়, মানে অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে হাইড্রাসিডের অম্ল ধর্মের মান বেড়ে যায়। যেমন হাইড্রো আয়োডিক অ্যাসিড যেটা আছে এটার ক্ষেত্রে আয়োডিনের আকার বড়, হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে ফ্লোরাইড আয়নের মান আকার ছোট, এই জন্য হাইড্রো আয়োডিক অ্যাসিড বেশি শক্তিশালী। ওকে, বেশি শক্তিশালী এটা। ওকে,
আবার কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের সাথে দেখো অক্সো অ্যাসিড সমূহের অক্সিজেন যুক্ত পরমাণুর মানে জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হয় সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হয়ে থাকে। যেমন এখানে খেয়াল করলে দেখা যাবে যে পারক্লোরিক অ্যাসিড আরেকটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। তো পারক্লোরিক অ্যাসিড যেটা আছে, পারক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিনের জারণ মান হচ্ছে এখানে কত হয় +7। আর যেটা সালফিউরাস অ্যাসিড সেখানে সালফারের হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এটার জারণ মান হচ্ছে +4। তার মানে দেখতেই পারতেছো যেটা জারণ মান বেশি হবে সেটা বেশি শক্তিশালী হবে। তো এখান থেকে প্রশ্নটা কিভাবে হতে পারে, বলতে পারে কোনটা শক্তিশালী অ্যাসিড কোনটা দুর্বল মানে কম শক্তিশালী অ্যাসিড, অথবা বলতে পারে এরকম যে অ্যাসিডের শক্তিশালী মানে শক্তিমাত্রার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, বা অ্যাসিডের শক্তিমাত্রার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক নয়, এভাবেও দিতে পারে প্রশ্ন। হ্যাঁ, ওকে। তো কেন্দ্রীয় পরমাণুর আকার দিয়ে একই টাইপের প্রশ্ন, কোনটা শক্তিশালী কোন ক্রমটা সঠিক। ক্ষারের ক্ষেত্রেও একই কথা, এগুলা জাস্ট নিজেরা পড়ে নিলেই হবে। আর এখানে কিছু সমাধানকৃত সমস্যা দাগানো আছে, এগুলা ক্লাসে ফ্রিকুয়েন্টলি দেখানো হয়েছে কিভাবে ক্যালকুলেশন করব আমরা পিএইচ এর ভ্যালু গুলা। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ আমরা কিভাবে ক্যালকুলেট করি। হ্যাঁ, সবল অ্যাসিড যদি হয় এটা তো সম্পূর্ণ বিয়োজন হয়ে যায়, সম্পূর্ণ বিয়োজন হয়ে গেলে আমরা এটা ওই পিএইচ এর সাধারণ নিয়ম যেগুলো আছে ক্যালকুলেট করার ওইগুলা দিয়ে করে ফেলতে পারি। কিন্তু যদি দুর্বল অ্যাসিড হয় তখন কিন্তু বিয়োজন মাত্রা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তখন বিয়োজন মাত্রা দিয়ে ক্যালকুলেশন না করলে ভ্যালু কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ওকে, এগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিব আমরা, এমসিকিউ তে আসতে পারে। তবে খুব ফ্রিকুয়েন্টলি এমসিকিউ তে আসতে দেখা যায় ওই তোমার রেগুলার বেসিসের পিএইচ এর কোশ্চেন গুলো সামনে পাবো। অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব। তো অম্লের ক্ষারকত্ব যে টপিকটা আছে এটা বোঝায় হচ্ছে তোমার যে একটা অম্লকে প্রশমিত করতে কতগুলা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, তো যতগুলা লাগবে তার ক্ষারকত্ব তত। যেমন সালফিউরিক অ্যাসিড কে প্রশমিত করতে 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে, ক্ষারকত্ব কত হবে 2 হবে। ওকে, আবার যেগুলা অম্লীয় অক্সাইড আছে তাদেরও ক্ষারকত্ব হিসেব করা যায়, কোনটার ক্ষারকত্ব কত একটু দেখে নিতে হবে। এইটা মার্ক করা মানে হচ্ছে নাম্বার মার্ক করা, মানে তোমাকে নাম্বার পড়তে বলি নাই, নাম্বারের আন্ডারে যেটা আছে সম্পূর্ণটাই তোমাকে পড়তে হবে। আর ক্ষারকের অম্লত্ব বের করার একটা পদ্ধতি আছে, ধাতুর চার্জ ইনটু সংখ্যা। এই যে ক্ষারক আছে সেখানে ধাতুর চার্জ যেটা থাকে, চার্জ মানে 1 ইনটু সংখ্যা, কয়টা আছে একটা আছে, তার মানে এটা ক্ষারকত্ব কত 1। আবার এটা বের করো অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে, অ্যালুমিনিয়াম কয়টা আছে 2টা আছে, কত চার্জ 3, তার মানে এটার অম্লত্ব কত হবে 6। তাহলে আমরা ক্ষারকের অম্লত্ব বের করার একটা সূত্র পেলাম, ধাতুর চার্জ ইনটু সংখ্যা। আর পিএইচ স্কেল আবিষ্কার করেছেন কে, বিজ্ঞানী সোরেনসেন, আমরা জানি বিজ্ঞানী সোরেনসেন আবিষ্কার করেছেন। পিএইচ মানে কি, প্রেজেন্স অফ হাইড্রোজেন। পিএইচ এর সূত্রটা কি, পিএইচ ইকুয়াল টু লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, ঠিক আছে, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এখন এখানে পিএইচ বলতে বোঝায় কি, প্রতি 1 একক পিএইচ বলতে বোঝায় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ পরিবর্তন। তাহলে পিএইচ এর মান যদি 1 একক হ্রাস পায় হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বেড়ে যায়, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বেড়ে যায়, মানে পিএইচ এর মান হ্রাস পাওয়া হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া, পিএইচ এর মান হ্রাস পাওয়া হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া। আবার পিএইচ এর মান বৃদ্ধি পাওয়া হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাওয়া। যেমন এখানে যদি বলে যে একটা দ্রবণের পিএইচ এর পরিমাণ ছিল 5, হ্যাঁ, এটা থেকে আরেকটা দ্রবণের পিএইচ এর পরিমাণ 4, তাহলে কোন ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি হবে, দ্বিতীয় যে ক্ষেত্রটা আছে মানে যেটা 4 সেখানে 10 গুণ বেশি হবে, ঠিক আছে। ওকে, এভাবেও পরীক্ষায় প্রশ্ন আসছে। বিশুদ্ধ পানির পিএইচ কত 7, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত 0, পিএইচ 14, পিওএইচ এর মান হচ্ছে 0, আর পিএইচ এর ভ্যালু 0 থেকে 14 এর মধ্যে হয়ে থাকে। এখন পিএইচ স্কেলটাকে আমরা ভাগ করি, দেখো যেমন এখান থেকে প্রশ্ন করা কিন্তু ইজি, কিন্তু এটা অনেকে খেয়ালই করবে না যে এখানে মার্কিং করা আছে তীব্র অ্যাসিড কখন, মৃদু অ্যাসিড কখন, নিরপেক্ষ কখন, মৃদু ক্ষার কখন। অ্যাসিড ক্ষার মনে আছে ভাইয়া, নিরপেক্ষ 7 এর বেশি ক্ষার, 7 এর কম অ্যাসিড, কিন্তু তীব্র অ্যাসিড কখন মৃদু অ্যাসিড কখন ভুলে গেছি, মনে রাখতে হবে। তো এখানে লেভেল করা আছে, তীব্র অ্যাসিড বলবো 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, আর 2 থেকে শুরু করে 7 পর্যন্ত যেটা আছে এটুকু মৃদু,
ওকে, আবার একইভাবে 7 থেকে শুরু করে 12 পর্যন্ত মৃদু ক্ষার, 12 থেকে 14 পর্যন্ত তীব্র ক্ষার। ঠিক আছে, তো নিরপেক্ষ অম্লীয় ক্ষারীয় দ্রবণের সম্পর্কটা জানতে হবে। আবার পরীক্ষায় এই টাইপের এমসিকিউ আসতে পারে, নিচের কোন পিএইচ মানের জন্য দ্রবণটিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি? যার পিএইচ মান কম তার হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বেশি, মানে যার অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে, আর পিএইচ আর পিওএইচ এর মধ্যে একটা সম্পর্ক আছে, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু পি অফ কে ডাব্লিউ, মানে যেটা হচ্ছে 14। আর তাপমাত্রা বৃদ্ধির সাথে পিএইচ এর মান হ্রাস পায়, এটা একটু মনে রাখতে হবে। আর এই যে এখানে সমাধানকৃত সমস্যাতে যা দেওয়া আছে, এই জায়গা থেকে এই জায়গা থেকে এমসিকিউ আসে 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 মোটামুটি যে কোনো ভর্তি পরীক্ষাতে আসে, মেডিকেল ভর্তি পরীক্ষাতে তো আসেই। হ্যাঁ, এগুলা আমরা ক্যালকুলেশন গুলা খুব সহজে বলে দিচ্ছি তোমাদেরকে ক্লাসের মধ্যে। যদি 1 যদি থাকে আর যদি হাইড্রোজেন আয়ন যদি একটা করে থাকে, তখন বলা হয়ে থাকে দশমিকের যত নাম্বার ঘরে 1 আছে পিএইচ তত। এটা হচ্ছে সহজ ক্যালকুলেশন। 0.1 এক নাম্বার ঘরে 1 আছে, পিএইচ হচ্ছে কত? 1। আর এটার ক্ষেত্রে দেখো 1 2 3 তিন নাম্বার ঘরে 1 আছে, তাহলে এটার ক্ষেত্রে পিএইচ কত হবে? 3 হবে। হ্যাঁ, সরি, এটা 2 নাম্বার ঘরে 1 আছে, দশমিকের পর 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বার ঘরে 1 আছে, পিএইচ কত হবে? 2 হবে। আর এটার ক্ষেত্রে 2 নাম্বার ঘরে কত আছে? 2 আছে, তাহলে এটা ক্যালকুলেশনটা একটু জটিল আছে। এটা ক্যালকুলেশনটা বুঝতে গেলে আমাদেরকে ওই পিএইচ স্কেলের ক্যালকুলেশন লেকচার ক্লাসে যেভাবে পড়ানো হয়েছিল সেভাবে পড়তে হবে তোমাদের। তো এটা 2 মোল করে আয়নিত হবে, 2 মোল করে আয়নিত হলে পরে লগ অফ 0.2, লগ অফ 0.2 নিতে হবে। লগ অফ 0.2 মাইনাস লগ 0.2 বলতে আমরা বুঝি 2 ইন্টু 10⁻⁻1। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি 1 মাইনাস লগ 2, 1 মাইনাস লগ 2 করলেই আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। লগ 2 এর ভ্যালু আমি জানি 0.3, তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে এটা। হ্যাঁ, আমরাই পড়িয়েছি 0.3। তাহলে 1 থেকে যদি 0.3 বাদ দেই, ভ্যালুটা কত আসে? 0.7, 0.69। অলরেডি উত্তর পেয়ে গেছি। ঠিক আছে, আর এই 0.005 সালফিউরিক অ্যাসিডের পিএইচ গণনা, এটা যে পরীক্ষায় কতবার আসছে হিসেব ছাড়া, এবং আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষাতেও এটা আসছে। হ্যাঁ, ওকে, তো এটাকে কিভাবে ক্যালকুলেট করতে হয়? যেহেতু হাইড্রোজেন এখানে 2টা আছে, এই যে ভ্যালুটা এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। 0.005 ইন্টু 2, 2 দিয়ে যদি গুণ করি কত পাবো? 0.01। হ্যাঁ, এটা 2 দিয়ে গুণ করলে পাবো 0.01। তো 0.01 হলে পিএইচ কত হবে? 2 হবে। সহজ হিসেব, এগুলা ক্লাসে পড়ানো হয়েছিল, নিজেরাও প্র্যাকটিস করবা। হ্যাঁ, এখানে দাগানো আছে সবগুলো। ওকে, আর এখানে নতুন একটা টপিক আছে, লবণের আদ্র বিশ্লেষণ। হ্যাঁ, কোনটা হচ্ছে ক্যাটায়নিক আদ্র বিশ্লেষণ, কোনটা অ্যানায়নিক আদ্র বিশ্লেষণ, একটু দেখে নিবা। আর বাফার দ্রবণ, বাফার দ্রবণ থেকে পড়বা যে অম্লীয় বাফার কখন, ক্ষারীয় বাফার কখন। দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক, দুর্বল ক্ষারক অনুবন্ধী অ্যাসিড, তখন হচ্ছে ক্ষারীয়। ক্ষার যদি দুর্বল হয় ক্ষারীয়, আর অ্যাসিড যদি দুর্বল হয় অম্লীয়। ঠিক আছে, দুর্বল অ্যাসিড অনুবন্ধী ক্ষারক, আর দুর্বল ক্ষারক অনুবন্ধী অ্যাসিড, তখন হচ্ছে এটাকে বলবো ক্ষারীয় বাফার। আর এখানে একটা সূত্র আছে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, পিএইচ ইকুয়াল টু পি অফ কে প্লাস লগ লবণ বাই অম্ল। তো এটা দিয়ে ক্যালকুলেশনের অঙ্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম, কারণ ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তো এই টাইপের ম্যাথ একটু কম আসে। আর এখানে বাফার দ্রবণের কিছু হেন্ডারসন হেসেলবার্গ ইকুয়েশন প্রয়োগ আছে। তো এখান থেকে 3 নাম্বার পয়েন্ট পড়বা, আর 4 নাম্বার পয়েন্টের শেষ অংশটুকু পড়বা। 3 নাম্বার পয়েন্টে বললো কি, যে হেন্ডারসন সমীকরণ থেকে জানা যায় পিএইচ সংশ্লিষ্ট দুর্বল অ্যাসিডটার পিকে এর মানের কাছাকাছি হতে হয়। ঠিক আছে, আর লবণ আর অম্লের ঘনমাত্রা যদি 1 হয় তখন বাফার ক্ষমতা সর্বাধিক হয়। কারণ কেন তখন বাফার ক্ষমতা সর্বাধিক হয়? কারণ লগ 1 এর ভ্যালু তো 0 জানি আমরা, তাই না? তো লবণ আর অম্ল যখন ভ্যালু অনুপাত যখন 1 হবে তখন সেখানে 0 বসবে, তখন কি হবে? পিএইচ আর পিকে এর মানটা কি হবে? সমান হবে। পিএইচ আর পিকে এর মান কি হবে? সমান হবে। আর বাফার দ্রবণের ইপ্সিত পিএইচ এর মান +-1 এর মধ্যে রাখতে হয়, এতটুকুন জানলেই হবে তোমাদের। বাফার ক্ষমতার একটা সূত্র আছে, জাস্ট একবার দেখে নিবা। প্রতি লিটার বাফার দ্রবণে মিশ্রিত অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা, পিএইচ মানের পরিবর্তন। ওকে, বাফার রেঞ্জ অলরেডি পড়ে ফেলছি আমরা এটা। এই অঙ্কটা একটু খেয়াল করে পড়ো, কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার কে এর ভ্যালু থেকে পি অফ কে এটা হিসেব করলেই আমাদের মেইন ইকুয়েশন চলে আসে। এটার পি অফ কে কত হবে? 5 হবে। দ্রবণের পিএইচ ও কি হবে? 5 হবে আলটিমেটলি।
কারণ কি, এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডের, লবণ আর অ্যাসিডের অনুপাত কত হবে? 1 হবে। এরপরে নতুন টপিক আছে কিছু, সেটা হচ্ছে পিএইচ সংক্রান্ত কিছু পড়াশোনা, এবং এগুলা পরীক্ষায় খুব 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 আসে। যেমন পিএইচ এর, মানুষের রক্তের পিএইচ কত? 7.4। পিএইচ এর পরিমাণ যখন কমে যায় তখন আমরা রক্তের পিএইচ এর পরিমাণ কমে গেলে আমরা ওই কন্ডিশনকে বলি অ্যাসিডোসিস। পিএইচ এর পরিমাণ বেড়ে গেলে আমরা ওই কন্ডিশনকে বলি অ্যালকালোসিস। হ্যাঁ। আর মানুষের রক্তে 3 ধরনের বাফার সিস্টেম আছে: বাইকার্বনেট, আন্তঃকোষীয় ফসফেট আর একটা প্রোটিন বাফার। এর মধ্যে সর্বাধিক বেশি ব্যবহৃত বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার, জানতে হবে। ওকে, এই যে এখানে বাইকার্বনেট বাফার আছে। বাইকার্বনেট বাফারের মধ্যে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রাটাও জানবা, দিয়ে দিতে পারে পরীক্ষায়। বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা কত? এটা 24 মোল পার লিটার। আর কার্বনিক অ্যাসিড এর ঘনমাত্রা হচ্ছে, এর চাপ, আংশিক চাপ হিসেব করা হয় 40 মিলিমিটার অফ মার্কারি। কৃষি উৎপাদনে পিএইচ এর গুরুত্ব, এখান থেকে মানে মুখস্থ কিছু প্রশ্ন। মাটির উর্বর মাটির অত্যানুকূল পিএইচ কত? 6 থেকে 7 হয়ে থাকে। পিএইচ এর মান কত এর কম হলে গাছপালা মরে যায়? 3 এর কম হলে গাছপালা মরে যায়। ক্ষারীয় মাটির বেলায় পিএইচ এর মান কত এর উপরে হলে উর্বরতা বিনষ্ট হয়ে যায়? উর্বরতা হচ্ছে 9.5, এর উপরে যদি হয়ে থাকে তখন বিনষ্ট হয়ে যাবে। আর এখন এই পিএইচ যখন মাটির কমে গেছে তখন কি করতে হবে? পিএইচ এর মান বাড়াতে হবে। আবার পিএইচ বেড়ে গেলে মান কি করতে হবে? কমাইতে হবে। তখন কি কি ব্যবহার করতে হয় সেইটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন অম্লীয় মাটির পিএইচ যদি বাড়াইতে চাই, আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এসব কার্বনেট যেমন লাইমস্টোন, গুড়া, ডলোমাইট এগুলা ব্যবহার করি। ডলোমাইটের সংকেত পড়বা, আর লাইমস্টোন গুড়া, হ্যাঁ, এগুলা ব্যবহার করি। আবার যদি আমরা ক্ষারীয় মাটির পিএইচ কমাইতে চাই তখন নাইট্রেট সার ব্যবহার করি। এগুলাও আসতে পারে পরীক্ষায়। কাদামাটির পিএইচ কত, চামড়া ট্যানিং এর পিএইচ কত, যে কোনোটাই আসতে পারে। নিচে দাগানো আছে দেখো, 4 থেকে 4.4, 4.5। টয়লেট ফ্রিজ, মানে আমরা যত কসমেটিক্স সামগ্রী ব্যবহার করি সেখানেও পিএইচ জানাটা কিন্তু জরুরি। যেমন বাচ্চাদের ত্বকের পিএইচ হচ্ছে কি হয়, একটু বেশি হয়, 6.5 থেকে 5.5 এর মধ্যে হয়। বুড়া মানুষের ক্ষেত্রে আবার এটা 4 থেকে 5.5। সাবানের ক্ষেত্রে পিএইচ একরকম, অধিক ক্ষারীয়, যেটা কাপড় কাচার সাবান অধিক ক্ষারীয় হয়ে থাকে, যেমন 11 থেকে 13 হয়ে থাকে। ত্বকের ক্ষেত্রে পিএইচ 4 থেকে 5.5 এর মধ্যে রাখতে চাই। কোনটার পিএইচ কত একটু পড়ে নিবা, হ্যাঁ, কোনটার পিএইচ কত একটু পড়ে নিতে হবে। এরপরে হচ্ছে তাপ রসায়ন। তাপ রসায়ন থেকে আমরা কিছু ভ্যালু করতে হবে। বিক্রিয়া তাপ কত, যেমন এখানে এই তোমার কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া তাপ কত, এটা পরীক্ষায় একবার আসছিল। আবার এই ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া তাপটাও পরীক্ষায় আসতে দেখা যায়, এগুলো একটু পড়বা। আর এখানে এই স্থিতিশক্তির একটা সম্পর্ক আছে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ই প্লাস পি ইন্টু ভি, সম্পর্কটা জেনে রাখতে হয়। আর বিভিন্ন রকম তাপের মধ্য থেকে পড়বা কোনটা তাপ উৎপাদী, কোনটা তাপ হারি, এটা একটু দেখবা। আর কোনটা কি তাপ, এবং ভ্যালুগুলা যেগুলা দাগানো আছে জাস্ট সেগুলাই পড়বা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ কত, কার্বনের দহন তাপ কত, ডিরেক্ট চলে আসতে পারে। মিথেনের দহন তাপ কত, এভাবে চলে আসতে পারে। দ্রবণ তাপ হচ্ছে কি হতে পারে? তাপ উৎপাদীও হতে পারে, তাপ হারিও হতে পারে। কখন তাপ উৎপাদী, কখন তাপ হারি, সামনে তোমার দ্রবণ তাপের বৈশিষ্ট্যের মধ্যে আছে। যদি কোনো বিক্রিয়া সংঘটিত হয় তখন এটা কি হবে? এটা তাপ উৎপাদী হবে। আর বিক্রিয়া সংঘটিত না হলে এটা তাপ হারি হবে। আর তাপ হারি হলে ডেল এইচ এর মান ধনাত্মক, আর তাপ উৎপাদী হলে ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। আর প্রশমন তাপ মানে কি? অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রশমন তাপ। আমরা জানি সাধারণত প্রশমন তাপ একটা ধ্রুবক হয়ে থাকে, 57 এর কাছাকাছি হয়। তবে এই প্রশমন তাপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া, এই ছকটা পড়ে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় সরাসরি বলে দিবে, যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে প্রশমন তাপ কত। অথবা এভাবে দিতে পারে, নিচের কোন জোড়াটির ক্ষেত্রে প্রশমন তাপের পরিমাণ সর্বাধিক। ঠিক আছে, জাস্ট ভ্যালু ক্যালকুলেশন করবা। যেমন সর্বাধিক প্রশমন তাপ ধরা হয়ে থাকে হাইড্রোজেন ফ্লোরাইড আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড যেটা, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে প্রশমন তাপ সর্বাধিক হয়ে থাকে। ওকে, তারপরে বন্ধন শক্তি এবং বিক্রিয়া তাপ, এটা জাস্ট ওই ক্যালকুলেশন করা। বিক্রিয়া তাপ আমরা হিসেব করি হচ্ছে বন্ধন ভাঙার ক্ষেত্রে শক্তি, প্রয়োজনীয় শক্তি, আর বন্ধন গড়ার নির্গত শক্তি, এই দুইটার মধ্যে পার্থক্য দিয়ে বের করি আমরা।
এরপরে যে টপিক আছে এখানে কিছু বন্ধন শক্তি দেওয়া আছে, নাইস টু নো, যদি পড়তে পারো বেশ ভালো, কোনটার বন্ধন শক্তি কত আসতে পারে পরীক্ষায় প্রশ্ন। আর এরপরে দুইটা সূত্র আছে, ল্যাবুসিয়ের সূত্র, হেসের সূত্র। তো সূত্রের অ্যাপ্লিকেশন মেডিকেলে আসার সম্ভাবনা কম, হ্যাঁ, জাস্ট শুধু সূত্রগুলা সম্পর্কে একটু জেনে রাখবা। হেসের সূত্র কি বলছে, ল্যাবুসিয়ের সূত্র কি বলছে। ল্যাবুসিয়ের সূত্রের মধ্যে এরকম বলছে যে তোমার মানে যে প্রক্রিয়ার মাধ্যমে মনে করো কপার এবং অক্সিজেনের সাথে কপার অক্সাইড তৈরি করতে যে পরিমাণ তাপ তোমার নির্গত হবে, কপার অক্সাইডকে ভাঙতে একই পরিমাণ তাপ প্রয়োজন হবে। জাস্ট এটাই হচ্ছে লেবুইসের সূত্র। ওকে, হেসের সূত্রের মধ্যে হচ্ছে এরকম, তুমি যত ধাপেই বিক্রিয়া করো না কেন আলটিমেটলি শক্তি উৎপাদনের পরিমাণ সমান হবে। হেসের সূত্রের প্রয়োগের মধ্যে রম্বিক সালফার মনোক্লিনিক সালফারে পরিণত করতে কত তাপ শোষিত হয় ভ্যালুটা জানলেই হবে। 0.29 কিলো জুল পার মোল তাপ শোষিত হয়ে থাকে। হ্যাঁ, এখানে একটা এমসিকিউ এর মতো ছোট ম্যাথ আছে, এগুলা ক্লাসে দেখায় দেওয়া হয়েছে, আশা করি তোমরা নিজেরা পড়ে নিতে পারবা। ওকে, আর এখানে পরীক্ষার থেকে পরীক্ষার পুরা ডকুমেন্ট পড়তে হবে না, জাস্ট শুধু নামটা মনে রাখবা। অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ কিভাবে হিসেব করা হয়, ক্যালোরিমেট্রিক পদ্ধতি, ঠিক আছে। এরপর অধ্যায়ের সার সংক্ষেপ, জাস্ট একটু নিজেরা রিডিং দিয়ে নিবা। তো এইভাবে যদি পুরাটা চ্যাপ্টার পড়ো, লেকচার নোট, আমাদের এই ভিডিও দাগানো বইয়ের উপর ওভারভিউ, প্লাস মেডিট্রিক্স, প্র্যাকটিস বুক এবং আমাদের রেগুলার পরীক্ষা, এতটুকুনের মাধ্যমে আমরা আশা করি তোমাদেরকে আমরা একটা সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশনের একটা প্যাকেজ দিতে সক্ষম হব। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।